গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনে যদি তোমার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এরকম গল্প পাঠাতে চাইলে bengalibooth123@gmail.com শেয়ার করো তোমার লেখা সেরা ইউনিক গল্পটি। চাইলে আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্প হলেও সত্যির সাথে রাত মানে এক ভয়ঙ্কর রাত। আজকের গল্পের নাম মোহনা এবং লিখে পাঠিয়েছে সৌমেন্দ্রনাথ দে। ধুর শালা, আর ভাল লাগে না, এত চেষ্টা করে মনটা ধ্যানে বসাতে পারছি না। আরে এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়লে চলে অব্র? আজকের মিডিয়াম তো তুই, আর একটু ভালো করে মনোনিবেশ কর। এভাবে বারবার ধ্যান ছেড়ে উঠে পড়লে কিন্তু কোনো আত্মায় ধরা দেবে না। একরাশ বিরক্তি নিয়ে আবার চক্রের মাঝখানে পাতা আসনে এসে বসলো অভ্র। পুনরায় চোখ দুটো বন্ধ করল। নিজের সমস্ত চেতনা এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে হবে। অনেক কষ্টে এই জায়গার সন্ধান পাওয়া গেছে, কিছুতেই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। জায়গাটার হদিশ অবশ্য শুভজিৎ নিজে এনেছিল। বহুকালের পুরনো চার্চ, প্রায় 40 বছর ধরে পরিত্যক্ত। শোনা যায় এখানকার প্রধান ফাদার জোনাথন নাকি ঈশ্বরের আরাধনার আড়ালে নিয়মিত রূপে শয়তানের উপাসনা করতেন, নরবলি দিতেন, পান করতেন শিকারের রক্ত। অবশ্য সবই লোকচক্ষুর আড়ালে। তবে একদিন এক মাঝবয়সী নান তার সমস্ত কুকীর্তির কথা জানতে পারে। পাছে সব জানাজানি হয়ে যায়, তাই জোনাথন সে নানকেও নির্মমভাবে হত্যা করে এবং তার মৃতদেহটিও পুঁতে দেয় চার্চের লাগোয়া গোরস্থানে। তবে সেই কথাটি কোনোভাবে ফাঁস হয়ে গেছিল, তাই গ্রামের লোকেরা খেপে গিয়ে সেই নরপিশাচ পাদ্রি ফাদার জোনাথনকে চৌরাস্তায় বেঁধে আগুনে পুড়িয়ে মারে। তারপর থেকেই এই চার্চ বন্ধ, নিত্য পূজাও হয় না বহু বছর ধরে। স্থানীয়দের অনুসারে জায়গাটা নাকি অভিশপ্ত, প্রেত নামানোর জন্য এর চেয়ে প্রশস্ত জায়গা আর পাওয়া যাবে না। সিঁদুর দিয়ে আঁকা একটি বড় চক্র, তার ঠিক মাঝখানে আসন পেতেছে দুই বন্ধু। চক্রের চারিদিকে গুনে গুনে 7টি মাটির প্রদীপ জ্বালানো। অভ্রর হাতের কাছে চামড়ায় বাঁধানো একটি ডায়েরি আর কলম। যদি কোনো আত্মা ওর শরীরে ভর করে এবং কিছু বার্তা দিতে যায়, সেটা তৎক্ষণাৎ লিপিবদ্ধ করে ফেলার মতলবে এত আয়োজন। মনে বাজারে ভূত খুঁজে বেড়ানো, প্ল্যানচেট করে প্রেত নামানো, এইসব বিষয়ে এই দুই বন্ধুর বেশ কিছু বছর অভিজ্ঞতা ছিল। এমন ধারা ভূত পাগলা পাবলিকদের এইসব সরঞ্জাম সবসময় হাতের কাছেই রাখতে হয় বই কি। অনেকক্ষণ একাগ্র চিন্তা ধ্যানমগ্ন অবস্থায় বসে রইল অভ্র আর শুভজিৎ। এতক্ষণ পর অভ্র টের পেল মনটা যেন আগের চেয়ে অনেকটা শান্ত হয়েছে। বিগত 1 ঘন্টা ধরে চোখ বন্ধ করে শুধুই অন্ধকার দেখছিল, কিন্তু এবার একটু একটু করে একটা ঝাপসা দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে। দৃশ্যটা ক্রমশ স্পষ্টতর হলো। দীপাবলি এক ঝলমলে রাত, চারিদিকে অসংখ্য প্রদীপের মালা। আরে এটা তো ওরই বাড়ি। তবে বারান্দায় নীল শাড়ি পরিহিত ওই মেয়েটা কে? মোহনা? কিন্তু ও তো 3 বছর আগেই গলায় দড়ি দিয়ে। এবার মোহনার পিছনে এক পুরুষ মূর্তির আবির্ভাব ঘটে। কে ওই ছেলেটা?
অব্র? হ্যাঁ, অব্র নিজেই। দুজনের মধ্যে কিছু একটা নিয়ে উত্তপ্ত কথোপকথন চলছে। সময়ের সাথে সে আলোচনায় তাপমাত্রা বাড়তে থাকে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে দুজনের গলার স্বর। প্রথমে কথা কাটাকাটি, তারপর উচ্চস্বরে ঝগড়া। শেষে অভ্র ঠাঁটিয়ে এক চর কষিয়ে দেয় মোহনার গালে। পকেট থেকে একটা অ্যাসিড বাল্ব বের করে সজোরে ছুঁড়ে মারে ওর মুখের উপর। যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে মেয়েটি। মুখটা দুহাত ঢেকে মাটিতেই লুটিয়ে পড়ে। আজ হঠাৎ পুরনো ঘটনাগুলো দেখছে কেন ধ্যানে বসে? বাজি ফেটে মুখ পুড়ে গেছে? পুলিশের কাছে এই হাস্যকর যুক্তি দেখিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা করে খসিয়ে যথেষ্ট মসৃণভাবে কেসের ফাইলটা ক্লোজ করে দিয়েছিলেন অভ্রর প্রতিপত্তিশালী মা। শেষমেশ নিজে সেই বিকৃত রূপের জ্বালা সহ্য করতে না পেরে মোহনা আত্মহত্যা করেছিল। মুহূর্তের জন্য মনটা আত্মগ্লানিতে ভরে গেলেও নিজেকে চটজলদি সামনে নিল অভ্র। এতে ওর কি দোষ? করুণা করে গরিব মেয়েটার স্মৃতিতে সে সিঁদুর কোন যুগে পড়িয়েছিল, তাই বলে চিরকাল এই সম্পর্কের বাঁধন ঘাড়ে করে বেড়াতে হবে না? আজীবন সংসার করতে হবে ওই আনস্মার্ট গেঁয়ো ভূতটার সঙ্গে? মেয়েটা যেন এটুলির মতো জড়িয়ে গেছিল। মিউচুয়াল ডিভোর্সের বিনিময়ে মোটা অঙ্কের টাকা অফারটা নির্দ্বিধায় অস্বীকার করে দিয়েছিল মোহন। প্রিয়াকে বিয়ে করতে গেলে পথের কাঁটা তো সরাতেই হতো। কিন্তু এ কি? মোহনা মাটি থেকে উঠে ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে কেন? উফ, কি বিভৎস সেই বিকৃত মুখ! মোহনা এবার নিজের হাত বাড়িয়েছে, বাঁ হাতে শক্ত করে চেপে ধরেছে অভ্রর থুতনি। কিছুতেই নিজেকে ছাড়তে পারছে না অভ্র। জোর করে মুখটা খুলে দিল মোহনা। ওর ডান হাতে জলে ভরা একটা কাঁচের বোতল, সেটা খুলে ঢকঢক করে পুরোটা ঢেলে দিল অভ্রর গলায়। জল? জল তো নয়, এইটা তো। তাড়াতাড়ি চোখ খুলল ধ্যানমগ্ন শুভজিৎ। দেখল ওর বন্ধু মাটিতে শুয়ে কাঁদরাচ্ছে। গোটা দেহটা প্রচণ্ড কষ্টে ধনুকের মতো বেঁকে যাচ্ছে। মুখ দিয়ে উঠে আসছে রক্ত মিশ্রিত ফেনা। ঠিক তখনই দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল কর্কশ স্বরে। রাতের অন্ধকার আরও গভীরভাবে চেপে বসলো ঘুমন্ত শহরের বুকে। রতন, দেখ তো কে বেল বাজাচ্ছে। দাদা ভাই এসে গেছেন গো মা জননী। অভ্র, এসেছিস বাবা? আয় আয়, ভেতরে আয়। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে দরজার দিকে এগিয়ে গেলেন প্রতিভা দেবী। 33 বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে নিজে হাতে সামলাচ্ছেন স্বামী স্থাপন করা বিশ্বাস গার্মেন্টস। তিল তিল করে গড়ে তুলেছেন বিশাল বড় এই বিজনেস এম্পায়ার। আজকের দিনে সারা দেশ জুড়ে বিশ্বাস গার্মেন্টসের কোটি টাকার কারবার। এতক্ষণে তোর আসার সময় হলো? ঘড়ি দেখেছিস? তুমি তো জানো মম, এইসব কাজে একটু সময় লাগে। তা কতগুলো ভূত ধরলি রে অভ্র? ব্যঙ্গের সুরে ঠোঁট উল্টালেন প্রতিভা দেবী। যত সব বুজরুগে তোদের। তোর বন্ধুটারও বলি হারি, কোথায় শুভতোকে এসব পাগলামির হাত থেকে বিরত রাখবে, উল্টে সে নিজেই তোকে ইন্ধন যোগায়। ছাড়ো তো মম, তাও ভালো যে শেষে গিয়ে একটা আত্মার দেখা পেলাম। যাই গিয়ে স্নানটা সেরে আসি, আমার আবার খুব ঘুম পাচ্ছে। স্নান করবি এই ঠান্ডায়, তাও আবার এত রাতে? আর বলো না, চাষটার যা ছিঁড়ি, ভিতরে শুধু মাকড়সার জাল আর শুকনো পাতার আস্তরণ। মাটিতে ধুলোবালির মধ্যে আসন পেতে বসতে হয়েছিল। মনে হচ্ছে যেন এখনো জামা কাপড়ের ধুলো কিচকিচ করছে। ঠিক আছে যা তবে, কিন্তু গিজারের জলটা ইউজ করবি। খবরদার যেন এই শীতের রাতে ট্যাঙ্কের কনকনে জলে স্নান করবি না। ওকে মম।
পুত্রবধূকে রাতের খাবার গরম করার আদেশ দিয়ে প্রতিভা দেবী সবে নিজের ঘরে একটু বসেছেন, হঠাৎ বাথরুম থেকে অভ্র ডাক দিল, মম, এদিকে এসো। মনে হচ্ছে গিজারটা বিগড়ে গেছে, ভালো লাগে না। দ্রুত পায়ে বাথরুম গিয়ে দেখেন অভ্র টাওয়াল পরে বাথটবের পাশে বেজার মুখে দাঁড়িয়ে আছে। কি হলো, স্নান করলি না? গিজারটা মনে হয় গেছে, এত ঠান্ডা জলে কি আর স্নান করা যায়? কই দেখি। এগিয়ে গিয়ে কল খুললেন প্রতিভা দেবী। সঙ্গে সঙ্গে কল থেকে মোটা ধারায় বেরিয়ে আসা উষ্ণ ধুমায়িত জলে পুরো বাথটব ভরে গেল কিছুক্ষণের মধ্যে। কোথায় গিজার খারাপ হলো রে? এই তো কি সুন্দর ধোয়া ওঠা গরম জল পড়ছে। কিন্তু কিন্তু জল থেকে এরকম উৎকট তীব্র গন্ধ কিসের? প্লিজ মম, এসব ধোঁয়ার গন্ধ কথা এখন করো না। গিজারটা সত্যি বিকল হয়েছে। আগে তুমি জলে হাত চুপিয়ে দেখো, জলটা কিন্তু এক ফোঁটাও গরম হয়নি। বাপরে কি গরম! বাথটবে হাত দেওয়া মাত্রই একটা আর্তনাদ করে ছিটকে গেলেন প্রতিভা দেবী। অব্রর ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি খেলে গেল। এসব কি আর কি হচ্ছে অভ্র? জলটা জলটা এত বেশি গরম হয়ে গেল কি করে? হাতটা পুড়ে গেল আমার। অভ্রর মুখের কুটিল হাসিটা সামান্য চওড়া হলো। আরে না মম, এটা তো জল নয়, এইটা আসলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। চেনা চেনা লাগছে বুঝি এই কেমিক্যালের নামটা। আর আমিও অভ্র নই, আমি প্রতিভা দেবী হতবাক চোখে তাকিয়ে দেখলেন মুহূর্তের মধ্যে তার ছেলের চেহারার একরকম অলৌকিক পরিবর্তন ঘটতে আরম্ভ করেছে। অভ্রর শরীরটা ক্রমশ রূপান্তরিত হয়ে হচ্ছে একটি মেয়েলি আকারে। একটু একটু করে মুখ থেকে চামড়া আলগা হয়ে খসে পড়ছে, ত্বকের আবরণ সরে গিয়ে ভিতর থেকে উকি মারছে মাংসের গোলাপি স্তর। ডান চোখটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, কালো মণিটা গলে গিয়ে ধারণ করেছে ভয়াবহ এক ঘোলাটে সাদা রং। ঠোঁট জোড়া বিশ্রীভাবে পুড়ে কুঁকড়ে গেছে, এখন সেইখান থেকে দাঁতের উলঙ্গ পাটি দৃশ্যমান। বিভিন্ন জায়গায় পুড়ে গিয়ে চামড়ায় টান ধরেছে, ক্ষত স্থানগুলো থেকে দরদর করে গড়িয়ে পড়ছে কষ। মোহনা? হ্যাঁ, আমি মোহনা, বিশ্বাস পরিবারের পুত্রবধূ। আপনার ছেলে আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারলেও এই গোটা পরিকল্পনার পেছনে নাটের গুরু তো আপনি, তাই না মা? কি সুন্দরভাবে টাকা ছড়িয়ে আমার কেসটা ধামাচাপা দিয়ে দিলেন। দীপাবলির বাজিতে মুখ পুড়ে গেছিল, তাই না? এবার দেখুন বাজির পোড়া আর অ্যাসিডের পোড়ার মধ্যে কতটা পার্থক্য। মোহনা এগিয়ে এসে চেপে ধরল প্রতিভা দেবীর হাত দুটো, পিঠে সজোরে এক ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল অ্যাসিড ভরা বাথটবের ভিতরে। বাঁচাও, বাঁচাও মোহনা, মোহনা আমাকে বাঁচাও প্লিজ। আর পারছি না এই জ্বালা সহ্য করতে, আমার সারা শরীর পুরো ছারখার হয়ে যাচ্ছে। কে কোথায় আছিস? রতন, বাঁচা আমাকে। কি হলো মা? খুব কষ্ট হচ্ছে বুঝি? মজা লাগছে না অ্যাসিডে পুড়তে? কাকে যেন ডাকছিলেন এখনই? ভদ্রতার মুখোশ পরা আপনাদের মতো নরপিশাচীদের বাঁচাতে আজকে তো কেউ আসবে না মা, কেউ আসবে না। লোহার মতো শক্ত দুটো হাত দিয়ে নিজের শাশুড়ির শরীরটা অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছে মোহনা। এক চুলও এদিক ওদিক নড়তে দিচ্ছে না। ব্যথার চোটে প্রতিভা দেবীর শরীরটা থর থর করে কাঁপছে। এক সময় কাঁপতে কাঁপতে দেহটা শিথিল হয়ে পড়ল। অ্যাসিড ভরা বাথটবের তলানিতেই পড়ে রইল বিজনেস টাইকুন প্রতিভা দেবীর গলিত শরীরের অবশিষ্ট অংশটুকু।
একই রাতে এত বড় একটা ভিআইপি পরিবারে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনা পুলিশ মহকুমার ঘুম উড়িয়ে দিয়েছে। অনেক তদন্ত চলেছিল। তারপর সন্দেহের বশে বাড়ির বউ প্রিয়া বিশ্বাস, বৃদ্ধ চাকর রতন মণ্ডল এবং মৃতকের বন্ধু শুভজিৎ রক্ষিতকে আটক করে ঘন্টার পর ঘন্টা জেরা করেছিল পুলিশ। তবে প্রমাণের অভাবে 3 জনায় ছাড়া পেয়ে গেছিল। শেষমেশ অমীমাংসিত রয়ে যায় বিশ্বাস গার্মেন্টসের একছত্র সম্রাজ্ঞী শ্রীমতী প্রতিভা বিশ্বাস এবং তার একমাত্র পুত্র শ্রী অভ্যজ্যোতি বিশ্বাসের আকস্মিক মৃত্যুর রহস্য। আজ মনে অপরিসীম শান্তি পেয়েছে মোহনা। নিজের পালকের মতো হালকা সূক্ষ্ম শরীরটা হাওয়ায় ভাসিয়ে উড়ে চলেছে রূপলি মেঘের উপর দিয়ে। এতদিনে ওর মর্তধামে সব অসমাপ্ত কাজগুলো ফুরিয়েছে। মনের আনন্দে মোহনা উড়ে চলেছে নির্মল জ্যোৎস্নার দেশে, যে দেশে নেই কোনো ঘৃণা, নেই কোনো কষ্ট, নেই সুন্দর কুৎসিত, বড়লোক গরিব এবং শহরে গেঁয়োর ভেদাভেদ, নেই মিলন আনন্দ, নেই বিরহের যন্ত্রণা। আছে শুধু শান্তি আর চিরশান্তি। এতক্ষণ গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আমাদের সহযোগিতা করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।